সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের দিনে শুধুমাত্র কিছু বছর হয়েছে না, বরং 1975 সাল থেকে প্রতি বছর মার্চ মাসের এই দিনটা আন্তর্জাতিকভাবে নারী দিবস পালন করা হয় এবং নারীদের সম্মানার্থে যাতে সমানাধিকার প্রতিষ্ঠা হয় সেই উদ্দেশ্যে এই দিনটা উদযাপিত করা হয়ে থাকে। এবছরও যেহেতু বেশ ইচ্ছা শক্তি প্রবল রেখে এবং নারীদের সম্মান এবং নারীদের সুযোগ সবকিছু যাতে সম অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্য রেখেই প্রতিপাদ্য রাখা হয়েছে, সেটা হলো অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। আজকের দিনে আসলে একটু মুখ ভার করে দেশের নানান পরিস্থিতি বিবেচনা করে অনেক রকম ঘটনার কারণে নারী দিবসটাকে অন্যভাবে আমরা আসলে পালিত করতে যাচ্ছি এবং নারীদের অধিকার এই সময়টা হয়তো প্রতিষ্ঠা হওয়া এবং সেই বিষয়ে জনগণের কাছ থেকে সচেতনতার জায়গাটা আরও অনেক বড় পরিসরে বেড়ে যায় এবং আমাদের দায়িত্বের জায়গাটাও আজকের দিনের নানান ঘটনা এবং রিসেন্টলি নারীদের প্রতি নির্যাতনের যত রকম ঘটনা দেখা গেছে সব কিছুর জন্য আমার মনে হয় নাগরিক সচেতনতার প্রয়োজন ভীষণ আছে। সেই বিষয়ে আসলে নারী স্বাস্থ্যও যেমন করে ঠিক রাখতে হবে, তেমনি নারীর অধিকারের প্রতি সচেতনতাও বেশ জোরদারভাবে পালিত হতে হবে সেই প্রত্যাশাই করছি। এবং আজকের দিনে আজকে আমাদের বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দিই, সচেতনতার নানান অঙ্গন থেকে কথা হবে, তবে আজকে বিষয়টা আমরা রেখেছি পুষ্টি ও খাদ্য ব্যবস্থায় নারীর ভূমিকা এবং সেটা কেন আজকের বিষয় সেটা আপনারা খানিক বাদেই বুঝে যাবেন। নারী দিবসে এই বিষয়ে আসলে কথা বলাটা ভীষণ প্রয়োজন। আমাদের সাথে তিনজন এসেছেন এবং তিনজনই আমাদের সাথে খাদ্য এবং পুষ্টি নিয়ে নানানভাবে কথা বলবেন। তারা কোথা থেকে আছেন, কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন, সব বিষয় নিয়ে আলোচনা হবে, আড্ডা হবে। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর খালেদা ইসলাম, তিনি প্রফেসর, ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। তার পাশেই আছেন সঞ্জিদা শবনম, তিনি একজন প্রভাষক এবং তার থেকেও বড় একটি পরিচয় তিনি একজন উদ্যোক্তা সান ফুড অ্যান্ড স্ন্যাক্সের। অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। এবং তার পাশে আছেন ডাক্তার নুসরাত জাহান, তিনি উপপরিচালক হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদে। অনেক অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। লেডিস ক্লাবে আজকের দিনটা আসলে নারী দিবসে নারীরা আসলে কে কোথায় কি করছেন এবং নারীরা আসলে কর্মসংস্থানে কেমন আছেন, সচেতনতার জায়গায় তারা আসলে নিজের প্রতি কতটুকু সচেতন এবং অন্যদের ক্ষমতা প্রতিষ্ঠায় বা তাদেরকে ক্ষমতায়নে বা তাদের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষায় তারা কতটুকু সচেতন হচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে কথা যেহেতু বলতে চাই, আমি একটু জানতে চাই ডক্টর খালেদা আপুর কাছে। আপু, আপনি নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স নিয়ে কাজ করেন, এই বিষয়েই কেন আপনার আগ্রহ তৈরি হলো? আচ্ছা, ধন্যবাদ। আমি তো পেশায় আসলে বেসিক্যালি আমি কিন্তু ডাক্তার। তো ডাক্তারি পড়ার সময় এবং পাশ করার পরও আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডাক্তারিটা হচ্ছে কিউরেটিভ, মানে একটা অসুখ হলে সেটা ভালো করার জায়গাটাতে হচ্ছে ডাক্তারিটা, আর নিউট্রিশনটা হচ্ছে প্রিভেন্টিভ, যে যেন করে অসুখটা না হয় সেই দিকটা দেখে নিউট্রিশন। তো সেই কারণে আমার যেটা আমার মনে হয়েছে যে নিউট্রিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনে, আমাদের সুস্থ থাকার জন্য, সার্বিকভাবে ভালো থাকার জন্য। সেই জন্য আমার এটা হচ্ছে নিউট্রিশনের একটা বড় দিক আমি মনে করি। এবং নিউট্রিশন নিয়ে আসলে কথা হওয়া উচিত। আমার কাছে মনে হয়েছে যে অনেক দিক নিয়ে কথা হয়, বা নিউট্রিশন ঠিকঠাক প্রোভাইড হচ্ছে কিনা সেই বিষয়টা হয়তো একটু পরের দিকের বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু এটাও যে শুরুর দিককার বিষয়। একদমই তাই। একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, স্বাভাবিকভাবে কর্মক্ষম থাকতে চায়, তার পেশা জীবন, তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, কিংবা আমরা যেটা বলি নারী হিসাবে আমি কেমন করব, আমি আমার জীবন, আমার আশেপাশে যাদের জীবন আমাকে ঘিরে, তা সব কিছু যদি আমি স্বাভাবিক চাই, সুস্থভাবে চাই, তাহলে কিন্তু আমার প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে পুষ্টি। বাহ, চমৎকার। এদিকে সঞ্জিদা শবনম আপু, আপনি অবশ্যই একজন প্রভাষক, সাথে আপনি একজন উদ্যোক্তা, দুটোই বেশ এঙ্গেজিং প্রফেশন। আপনি দুটো জায়গায় কোনটায় কীরকম করে সময় দিচ্ছেন, কিভাবে সম্পৃক্ত আছেন সেটা নিয়ে শুনতে চাই। আমার কলেজে পড়ানোর দায়িত্ব, সেটা আমার খুব একটা প্রিয় কাজ। সাথে সাথে আমার খাবার নিয়ে কাজটা আচ্ছা শুরু করি আমি 21 সাল থেকে। কোভিডের সময় স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার, নিরাপদ খাবারের প্রয়োজনীয়তা খুব অনুভব করছি। করার পরে মনে হয়েছে যে এখানে একটা কাজ করা যায়। আচ্ছা,
এটাও আমার একটা ভীষণ প্রিয় কাজ, রান্না করে ভালো খাবার রান্না খাওয়ানো। করা। এবং সান ফুড অ্যান্ড স্ন্যাক্স, এখানে আসলে কি ধরনের খাবার নিয়ে কাজ করছেন? এখানে পুষ্টিকর খাবার তো অবশ্যই, এবং বিভিন্ন স্ন্যাক্স, এবং বাংলার যে ঐতিহ্যপূর্ণ খাবারগুলো, পিঠা, আচার, নাড়ু, এসব নিয়ে মানে সবকিছুর সাথে মানে সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে সেখানে। সেখানে। বেশ চমৎকার। এবং পুষ্টিকর খাবারই যখন বারবার শব্দটা উঠে আসছে, আমি একটু জানতে চাই যে পুষ্টিকর খাবার মানে আপনার কাছে কি, আসলে কি ধরনের পুষ্টিকর খাবার আপনার কাছে আছে? আচ্ছা, খাদ্য আমরা জানি যে খাদ্যের 6টি উপাদান আছে, প্রত্যেকটি খাবারের মেনুতে আমাদের যেন 6টি উপাদানই সবসময় থাকে। সেটা বয়স, লিঙ্গ ভেদে এবং অবস্থা ভেদে প্রোভাইড করতে হবে, এটাই হচ্ছে পুষ্টিকর খাদ্য। বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে আপনি একটা ব্যালেন্স তৈরি করে কি একটা মিল প্ল্যানও তৈরি করে দেন, এরকম কিছু করেন? মানে একটা খুব সুষম খাদ্য তৈরি করে দিচ্ছেন এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, সেটাও অনেক সময় বাসাতে তো সার্ভ করি। তারপর যদি কেউ বলে যে কি খেতে হবে, কি করতে হবে, সেটাও আমি সাজেস্ট করি। কলেজেও বাচ্চাদের কাছে আমি সেটা প্রচার করার চেষ্টা করি যে তোমরা এগুলো খাবে, তোমাদের এখন এডোলেসেন্ট পিরিয়ড, এই সময় তোমাদের এগুলো দরকার আছে, খেতে হবে। এই সব ক্লাসেও আমি বলি আর কি, চেষ্টা করি। বাহ, চমৎকার। এদিকে ডাক্তার নুসরাত আপুর কাছে যদি আসি, তার কাছে এসে জানতে চাই যে ডাক্তারি আসলে বেশ, আমি বলবো সেবামূলক পেশা তো বটেই, প্লাস আমার কাছে মনে হয় যে খুব কষ্টের একটা জায়গাও বটে। একে তো প্রচুর পড়াশোনা করতেই হয়, এবং তারপরে যখন ডাক্তারি পেশায় একেবারে যুক্ত হয়ে যান, সেখানেও কষ্টের কোনো সীমানা নেই, খালেদা আপুও জানেন। তো সেই প্রফেশনটায় কি পারিবারিক ইচ্ছে আসা নাকি নিজের ইচ্ছে ছিল, শুনতে চাই। প্রফেশনে আসলে ডেফিনেটলি পারিবারিক ইচ্ছায়, আমার আব্বা আম্মার ভীষণ ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। তো বাবা মায়ের ইচ্ছায় আসলে ডাক্তারি পড়তে আসা। তো খালেদা ম্যাডামের মতনই আমি আসলে আর মানে বেসিক্যালি ডাক্তারিটা প্র্যাকটিস করি না। আমিও প্রিভেন্টিভ হেলথ সার্ভিসে আছি, আমি এমপিএইচ করেছি, এবং যেহেতু আমি সরকারি চাকরি করি, তো এখন যেখানে আমি পোস্টেড আছি বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়, তো এখানে আসলে আমি আমার পোস্টিংয়ের সূত্রে আমি এখানে আছি। নিউট্রিশনে আসলে আমার ক্যারিয়ার না, আমার ক্যারিয়ার, আমি আসলে পাবলিক হেলথের মানুষ, আর নিউট্রিশন তো ডেফিনেটলি পাবলিক হেলথের একটা পার্ট। তবে কাজ করতে করতে এখন আসলেই নিউট্রিশনটাকে আসলে আমি ভালোবেসে ফেলেছি, ভালো লাগে নিউট্রিশনে কাজ করতে। And it's fascinating to know about nutrition. এটাই আমিও মানে আমার যদিও ডাক্তারি পড়াশোনা নেই, তারপরে যতই নিউট্রিশন সম্পর্কে একটু জানা যায়, মনে হয় যে না, সুপার ফুডের বিষয়ে ইদানিং মানুষ বেশ আগ্রহী, অথচ নর্মাল ফুডের ব্যালেন্সেও সুপার ফুডের মতো বেনিফিট পাওয়া যায়, এরকম নানান তথ্য আসলে আমি দেখি। আজকে অনেক কিছু জেনে নেওয়া যাবে। তবে ডক্টর খালেদা আপুর কাছে এখন অবশ্যই আমি জানতে চাই, যেটা আজকের দিনে যেটা অবশ্যই কথা হওয়া উচিত এমনই একটা বিষয়, সেটা হলো শিশু এবং নারীর সুস্বাস্থ্য। এটা নিয়ে প্রচুর কথা হয়, আসলে এটা বলতে আমরা কি বুঝি? আসলে ব্যাপারটা অনেক একটা মানে ইজি। ব্যাপারটা হচ্ছে যে সুস্বাস্থ্য মানে হচ্ছে নারী এবং শিশুর স্বাস্থ্য ভালো, অসুখ থাকবে না তাদের, এবং সেটার উপর ডিপেন্ড করবে কি তার স্বাস্থ্য সেবাটা কেমন পাচ্ছে সে। এবং শুধু তা না, এটা মানে শুনতে একদিক দিয়ে সোজা, আরেক দিক দিয়ে কঠিন। হচ্ছে কি যে নারী এবং শিশুর স্বাস্থ্য তখনই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরোগ থাকবে, অসুখ বিসুখ থাকবে না, যখন সে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে সে সমস্ত দিক থেকে যে পজিটিভ, যে তার জন্য যে এনভায়রনমেন্ট, পজিটিভ যে অ্যাটিটিউড তার প্রতি যখন থাকবে, তখনই নারী এবং শিশুর স্বাস্থ্যটা আমরা বলবো যে তারা সুস্বাস্থ্যের অধিকারী। এটা আর এছাড়া ডাক্তারি কিংবা পুষ্টিতে তো অনেকগুলো প্যারামিটার মাপার আছেই, যে আমরা যেমন শিশুদের দেখি যে তার ওজন বয়স অনুযায়ী ঠিক আছে কিনা, সেটা দিয়ে আমি তার সুস্থতা দেখি। নারীর বেলায় তার বয়স, হাইট অনুযায়ী তার ওজন কত হওয়া উচিত, এইগুলা দেখে আমরা বুঝতে পারি যে একটা নারী কিনা, সুস্থ কিনা। আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে একজন নারী তখনই আমি সুস্থ বলবো যখন সে শুধু শারীরিকটা, যখন সে মানসিকভাবে সুস্থ থাকে, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। এবং সেটা আমরা কিন্তু বাইরে থেকে বুঝি যে একজন নারীকে আমরা যখন দেখি যে খুব প্রাণ উচ্ছল, হাসি খুশি, খুব রিয়াক্টিভ, তখন আমরা বুঝি যে না, সে কিন্তু সুস্থ। আর শিশুদের বেলায় তো আমরা দেখি যে একটা শিশু যখন খুব বেশি চঞ্চল থাকে, তার মানে অনেক ফ্রেন্ড থাকে,
খেলাধুলায় খুব বেশি আগ্রহ থাকে, তখন আমরা বুঝি যে শিশুটা সুস্থ। এবং আপনারা দেখবেন যে একটা শিশু যখন অসুস্থ থাকে তখন কিন্তু সে খেলেও না, এক জায়গায় চুপ করে বসে থাকে। তো এগুলো দিয়ে কিন্তু আমরা আসলে সুস্থতা, যদি খুব সোজাভাবে কঠিনভাবে না বলি, ডাক্তারিতে ভাষায় না বলি, এটাকে আমরা বুঝছি সুস্থতা। এবং আরেকটা জিনিস আমরা দেখি যে সুস্থতার আরেকটা মাপকাঠি হচ্ছে যে একটা মা খেতে পারছে, তার খাওয়ার রুচি আছে, সে যাই খাচ্ছে সেটাই মনে হচ্ছে তার কাছে সুস্বাদু। আর শিশুদের বেলায় হচ্ছে সে খাবারে তার আগ্রহ আছে, যে শিশুটা দুধ খায়, দুধটা খাচ্ছে। আবার একটু যদি বড় শিশু হয় সেই সময় তার যেই খাবারগুলো সে খাচ্ছে, তার একটু তখন সলিড খাবার খায়, সেই খাবারটা সে খুব আগ্রহ নিয়ে খাচ্ছে, খাবারটা ফেলে দিচ্ছে না। সেই সব অনেক কিছু মিলে আমরা আসলে বুঝি যে মা সুস্থ, শিশু সুস্থ। বাহ, চমৎকার। এদিকে আজকের দিনে নারী দিবসে আমরা কাজ করছি নাইস, NICE এমন একটি অর্গানাইজেশনের সাথে, যাদের ফুল ফর্ম হলো নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস। তো এই জায়গাটা আসলে নারীদের এবং আমার কাছে কর্মক্ষম যারাই আছেন না কেন নারী এবং শিশু স্বাস্থ্যে তাদের নিউট্রিশন ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা এবং শহুরে নানান জীবনে সেই নিউট্রিশনের ব্যালেন্সটা প্রোভাইড করা, সেই এডুকেশনটা প্রোভাইড করা, সেটা নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তারা ইতিমধ্যে বাংলাদেশ, কেনিয়া, রুয়ান্ডা এরকম 3টে জায়গায় আসলে তাদের অপারেশন চলছে এবং তাদের কাজ চলছে। এবং সেখানেই যুক্ত আছেন হলো আমাদের সানজিদা শবনম আপু। এবং আপনার কাছে এসে জানতে চাই যে এই নাইস প্রকল্পের সাথে আপনার সংযুক্তি আসলে কিভাবে? নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম নামটাই একটা অ্যাট্রাকশন করেছে আমাকে প্রথমে। এবং ওনাদের এক কর্মী আছেন, ওই আপার মাধ্যমে আমি জানতে পারি যে এখানে কাজ শুরু হচ্ছে দিনাজপুরে। একদম বাজার পরিকল্পনা থেকে শুরু করে খাবারটা কিভাবে যাওয়া দরকার, একজন নিরাপদ খাবার কিভাবে যাবে একজন ভোক্তার টেবিলে, এটা আমি জানতে পারি। তখন আমি ওটার প্রতি বেশ আগ্রহী হই এবং পরবর্তীতে ওনাদের সাথে কাজ করতে শুরু করি। এবং নাইস তো কাজ করছে রংপুরে, দিনাজপুরে, এবং আপনি দিনাজপুর থেকে এসেছেন। দিনাজপুরে। তো তখন থেকেই আমি ওনাদের বিভিন্ন খাবার স্ন্যাক্সগুলো হয়তো আমি ওনাদেরকে দিয়েছি। এবং আমার যেহেতু হোমমেড ফুডের একটা কাজ করছিলাম, সেটার সাথে ওনাদের সাথে যুক্ত হই। পরবর্তীতে আমি ওখানে মহিলা গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে সভাপতি ছিলাম। জি জি। যেহেতু সিটি বলতে এটা হচ্ছে সবগুলো সেকেন্ডারি আপনার সিটি, হ্যাঁ সেকেন্ডারি সিটি। তো সেখানে সেটা হচ্ছে দিনাজপুর, রংপুর। তো দিনাজপুরে যখন মনে করেন যে ওটা ওদের প্রকল্প নিয়ে যখন গেল তখন আসলে আপনার সাথে কমিউনিকেশন হলো। হওয়ার পরে ওদের কাজগুলো আমার খুব ভালো লেগেছে এবং আমি ছিলাম ওখানে সভাপতি হিসেবে আপনার ওয়ার্ড কমিটিতে। আচ্ছা আচ্ছা। ওয়ার্ড কমিটিতে থাকার পরে আমি ট্রেজারার হিসেবে ওখানে এবার আর কি চমৎকার চমৎকার। এখন আমরা নাইসের একটা ভিডিও প্রিপেয়ার করা হয়েছে খাদ্য এবং সবজির পুষ্টিগুণ নিয়ে, সেই ভিডিওটা যদি দেখে আসে। সবজি কাটার পর ধোয়া হলে পুষ্টির অপচয় হয়, এজন্য ধোয়ার পরে সবজি কাটুন। রঙিন শাকসবজিতে আছে ভিটামিন ও খনিজ পদার্থ, যা রোগ প্রতিরোধ করে, শরীরকে সুস্থ রাখে। বেশি করে রঙিন শাকসবজি খান, সেই সঙ্গে খাবারের প্লেটে আমিষ বা প্রোটিন রাখুন। প্রতিদিন খাবারে একটি ডিম আমিষের চাহিদা পূরণ করে। প্রচারে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস, নাইস। তাহলে নাইস কিভাবে কাজ করে সেটা আমরা হালকা একটা ডেমো আকারে বুঝতেও পারলাম। সানজিদা আপুর কাছে অবশ্যই আরও কিছু শুনবো, ডক্টর নুসরাত আপুর কাছেও খাদ্যাভ্যাস নিয়ে কিছু প্রশ্ন আমার আছে অবশ্যই, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে এসে আজ কিন্তু নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস সাথে এর পুষ্টিমান সব কিছু নিয়ে কথাবার্তা চলবে, কারণ এখনকার সময়ে এই কথাগুলো আসা এবং আমাদের সচেতন হওয়াটা এটা ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠেছে। একটা বিরতি থেকে এসে আরও অনেক আড্ডা হবে, সাথে থাকুন।
সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের স্ক্রিনে আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে প্রতিদিনই আপনারা আমাদের সাথে যুক্ত হন আমাদের আড্ডায়। আজকে আমাদের সাথে 3 জন আছেন যারা খাদ্য এবং পুষ্টি নিয়ে কাজ করছেন এবং তারা এই বিষয়ে আপনাদেরকে সচেতনতার নানান জায়গা থেকে আসলে কিছু না কিছু দিয়ে যাবেন, তেমনই আমাদের প্রত্যাশা। এবং আপনারাও যদি কিছু জানতে চান, আপনাদেরও আগ্রহের নানান জায়গা থেকে আপনারা এসে প্রশ্ন করতেই পারেন, তাই দ্রুততার সাথে যুক্ত হয়ে যাবেন। এই পর্যায়ে ডক্টর নুসরাত জাহান আপনার কাছে যদি একটু আসে এবং এসে জানতে চাচ্ছি যে বাংলাদেশের মতে মানে আপনার মতে বাংলাদেশের শহর এবং গ্রাম অঞ্চলে মানুষের খাদ্যাভ্যাসের একটা পার্থক্য তো অবশ্যই আছে, এবং কি সেটার মূল কারণ কি? আচ্ছা, খাদ্যাভ্যাসের যে পার্থক্যগুলোর কথা বলবো, সেই পার্থক্যগুলো অবশ্য সময়ের সাথে এখন আর অতটাও প্রমিনেন্ট নাই। প্রথম যে পার্থক্যটা আমি বলি, সেটা হচ্ছে গ্রামের মানুষের খাবারে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। হ্যাঁ, দেখবেন প্রচুর শাক খাওয়ার, সবজি খাওয়ার প্র্যাকটিস থাকে। তারপরে বেশ কচু খাওয়ার একটা অভ্যাস থাকে মানুষের, এটা একটা তো প্র্যাকটিস। তারপরে যদি আপনি বলেন যে প্রোটিন সোর্স, সেটা হচ্ছে ঢাকা বা যে কোনো শহরের মানুষের প্রোটিনের একটা মেইন সোর্স থাকে হচ্ছে মাংস, সেটা মুরগি হোক বা অন্য যে কোনো কিছু। মাছটা কম্পারেটিভলি কম থাকে, মাংসটা বেশি থাকে। আর গ্রামে হচ্ছে জাস্ট উল্টোটা, তারা মাছটা হচ্ছে প্রোটিনের একটা মূল সোর্স হিসেবে তারা নিয়ে থাকেন। তো তার পাশাপাশি আরেকটা যেটা জিনিস, যে আমরা যেমন বেশিরভাগ যে স্ন্যাক্স যেগুলো খাই, অলমোস্ট সবই খুব ট্রান্স ফ্যাটের একটা সোর্স। আমরা সিঙ্গারা খাই, সমুচা খাই, বা যে কোনো কিছু নাস্তা বলতেই ভাজাভুজি আমরা চিন্তা করি। অথচ গ্রামে গেলে দেখা যায় যে হয় পিঠা খাচ্ছে, এবং এখন অনেক প্রচলন হয়েছে যে তেলে ভাজা পিঠা। একটা সময় কিন্তু আমরা যখন ছোটবেলায় দেখতাম হয় পায়েস হচ্ছে অথবা পিঠাটা হচ্ছে ভাপে হচ্ছে, ভাপে হচ্ছে, যার কারণে ওদের চিতই ভাপা এই ধরনের পিঠাই বেশি ছিল। এবং রান্না পিঠা গুড় দিয়ে খাওয়ার একটা প্র্যাকটিস ছিল, যেটা আমরা জানি যে চিনির থেকে অনেক ভালো একটা সোর্স। তো পাশাপাশি হচ্ছে স্টোরড ফুড খাবার একটা প্রবণতা গ্রামের মানুষের মধ্যে এখনো, অন্তত যতই সময় এগিয়ে যাক, কিছুটা হলেও মানে শহরের থেকে অনেকটাই কম। ফ্রিজে রেখে খাওয়া অনেক দিন ধরে, যেটা আমরা করি, একটা লম্বা সময় আগে বাজার করে ফেলে পরে অনেক সময় ধরে সেটাকে রাখা হয়। আমরা একবেলা বেশি ব্যস্ততার জন্যই যেটা হয়, আমরা একবেলা রান্না করি, সেটা 3 বেলা 4 বেলা, ইভেন 2 দিন 3 দিন করেও খাওয়া হয়, যেটা আসলে এই প্র্যাকটিসটা এখনও গ্রামে বেশ অনেকটাই কম। আমরা জানি যে ম্যাডাম এখানে আছেন, যে খাবার আপনি যত বেশি সময় ধরে স্টোর করবেন, সেটার পুষ্টির গুণ কিন্তু আসলে কমতে থাকবে। তো সেই ক্ষেত্রে একটা সেফ মেজারমেন্টে যদি আসতে চাই, সেটাও একটু শুনে নেওয়া ভালো। কারণ ঢাকায় যদি এখন এই ব্যস্ত জীবনে থাকতে হচ্ছে, ফ্রিজে কিছু না কিছু খাবার স্টোর করতেই হচ্ছে, কোন খাবার কতটুকু কয়দিন রাখা ফ্রিজে নিরাপদ মনে হয়, বা কোন খাবার একেবারেই ফ্রিজে রেখে খাওয়া যায় না, সেগুলো নিয়েও একটু শুনে নিই যদি খালেদা আপু বলেন। যেটা হচ্ছে যে নুসরাত যেটা বললেন, সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো হয়, মানে বেস্ট প্রসেস হচ্ছে ফ্রেশ খাওয়া। মানে আমরা যদি না ফ্রিজে রেখে খেতে পারি তো ইট ইজ বেটার, এটার পরে আর কিছু নাই। কিন্তু যেটা হচ্ছে যে এখন মানে বাস্তবতার দিক দেখলে আমরা প্রতিদিন বাজারেও যেতে পারি না, আমাদের নাগরিক জীবন যেমন একসাথে বাজার করে 7 দিনে রান্না করা খাই। তো সেটা যেটা হচ্ছে যে এইটা যে খাবারটা সেফ থাকে যদি আমি রাখি, পুষ্টিমান একটু কমে, এটা তো সত্যি। আর যেটা হচ্ছে যে ফলমূল যেটা, সেটা হচ্ছে যে আমাদের আসলে একটু চেষ্টা করা উচিত যত কম ফ্রিজে রেখে খাওয়া যায় তত ভালো। মানে এটা আমরা চেষ্টা করবো যে যত বেশি ফ্রেশ খাওয়া যায় তত ভালো। শাকসবজিটাও ফ্রেশ খাওয়ার চেষ্টা করব। আর যেটা হচ্ছে মাছ মাংস, যেটা আমাদের সবসময় কেনা সম্ভব না, সেটা আমরা ফ্রিজে প্রিজার্ভ করতে পারি। কিন্তু আমাদের যেটা দেখতে হবে, টেম্পারেচারটা যেন মেনটেন করা হয়। অনেক সময় দেখা যায় লোডশেডিং হয়, সেটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মানে যে এই যে একটা চেইন যে মেনটেন হয়, টেম্পারেচার চেইনটা, সেটা যেন ডিসরাপ্টেড না হয়। তো সেটা যদি হয় তাহলে দেখা যায় যে না, আমাদের মানে স্বাস্থ্যের দিক থেকে ঝুঁকি না, খাবারটা সেফই থাকে। কিন্তু আমাদের একটু তো কম্প্রোমাইজ করতেই হয়, যে আমাদের যতটুকু আমরা পুষ্টি ফ্রেশ খাবারে পেতাম, আমরা সেটা তো অবশ্যই ফ্রিজে রাখা খাবারে ওরকম পাবো না। এইটা মেনেই আমাদেরকে আসলে আমাদের যে জীবনযাত্রা, আধুনিক জীবনযাত্রা, সেটাকে আমাদের মানতে হবে। আচ্ছা, এদিকে ডক্টর নুসরাত আপু ট্রান্সফ্যাটের কথা বললেন, তো কি কারণে ট্রান্সফ্যাট তৈরি হয়, আমাদের রেগুলার কোনো প্র্যাকটিসে হয় কিনা? হ্যাঁ, রেগুলার প্র্যাকটিস তো ডেফিনেটলি এটা কুকিং প্রসেসের উপর আসলে নির্ভরশীল। আমরা যেটা করি, একটু লম্বা সময় ধরে রান্না করি, আপনি তেল যত সময় ধরে সেটাকে বয়েল করতে থাকবেন, সেটা ট্রান্সফ্যাট বাড়তে থাকবে। যেমন আমরা যখন দোকানে কেনা খাবার, সেটা সিঙ্গারা বলেন, সমুচা বলেন, যে কোনো ভাজা পোড়া, ওই তেলটা আসলে আপনি একবার কাজ হয়ে গেছে, এরপর সেটাকে ডিসকার্ডই করা উচিত। কিন্তু ওই তেলটা কিন্তু 2 দিন 3 দিন ধরে চলছে,
তো যত বেশি পুরনো তেল আপনি ব্যবহার করবেন ট্রান্সফ্যাটের পরিমাণটা তত বেশি বাড়বে। একটা হাই হিট একটা মানে উচ্চ তাপমাত্রা লম্বা সময় ধরে মানে একদম সর্বোচ্চ তাপমাত্রায় উঠে গেলে মানে পুড়ে গেলে যেটা বলা হচ্ছে তেলটা যদি বার্ন হয়ে যায় তাহলে সেখানে যে হাইড্রোকার্বনটা তৈরি হয় সেটা যে ট্রান্সফ্যাটের একটা উপাদান এবং সেটা আমাদের শরীরের জন্য আমাদের যত বেকারি আইটেমগুলো আছে মানে ট্রান্সফ্যাটের কিন্তু খুব ভালো সোর্স। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সঞ্জিদা আপু আপনি তো খাবার নিয়েই কাজ করছেন, তো সেই ক্ষেত্রে আপনার খাবারে যাতে কোনোভাবেই ট্রান্সফ্যাট উৎপন্ন না হয় বা নানানভাবে সুষম খাবারটাই আপনি পৌঁছতে পারেন সেই বিষয়ে কি কি মেজারমেন্ট আপনি আসলে মেনটেন করেন? আমি যেটা 180 ডিগ্রি নিচে তাপমাত্রা রেখে খাবারগুলো ভাজার পরামর্শ দিব প্রথমে সকলকেই। আর টেম্পারেচারের ক্ষেত্রে ফ্রিজে যখন রেফ্রিজারেটরে রাখবো খাবার তখন 1 থেকে 5 ডিগ্রি মধ্যেই আমরা ইয়েটাকে রাখবো, টেম্পারেচারটাকে রাখবো রেফ্রিজারেটরে। আর -180 ডিগ্রির উপরে রাখবো হচ্ছে ডিপ ফ্রিজের টেম্পারেচারটা, তাহলে খাবারগুলো ভালো খেতে পারবো আমরা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আবার যদি আমি একটু ডক্টর আপুর কাছে আসি, খালেদা আপুর কাছে আপনার কাছে এসে জানতে চাই যে বাংলাদেশ আসলে এই ধরনের নানান রকম খাদ্য ব্যবস্থা এবং নারীদের শিশুদের এই নিরাপদ খাদ্যের ব্যবস্থাটার ক্ষেত্রে কতটুকু এগিয়ে আছে বা পিছিয়ে আছে বলে আপনি মনে করেন? এটা একটা ভালো প্রশ্ন। আমার মনে হয় যে আমরা সবকিছু নেগেটিভ দিকে দেখি, কিন্তু এই দিক থেকে আমরা যারা আমরা পুষ্টি নিয়ে কাজ করি, অনেক বছর ধরে কাজ করি, আমরা মনে করি যে না আমাদের এই দিক থেকে আমরা অনেকটাই আমরা অ্যাচিভ করা, বাট 100% আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি। তো সেই দিক থেকে মানে যেটা আমরা দেখি যে একটা ব্যাপার হচ্ছে যে আগে যেমন আমাদের নিরাপদ খাদ্য দিকটা দেখতো বিএসটিআই, কিন্তু আমাদের আবার 2013 সালে আমাদের নতুন করে 14 সাল থেকে ফাংশন করা সেটা হচ্ছে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তো এই যে দুইটা আমাদের বড় সরকারি যে প্রতিষ্ঠান আছে তাদের কারণে কিন্তু আমাদের এখন নিরাপদ খাদ্যের দিকে আমরা অনেক বেশি মানে আগে যে আমাদের ঝুঁকিতে ছিলাম সেই ঝুঁকিটা অনেক কমে আসছে। মানে আগে বাজারে যেয়ে যার খুশি যেমন খুশি ইচ্ছা বিক্রি করতো, যেমন ট্রান্সফ্যাটের ব্যাপারটাই যদি আমরা বলি যে আগে, এখন যেমন ফুড সেফটি অথরিটির আমরা প্রায় টিভি খুললে দেখি যে তারা গিয়ে যখন কোনো ইয়েতে দেখে যে বাজারে কেউ অনিরাপদ খাবার বিক্রি করা, খাবারের রং মেশাচ্ছে কিংবা পোড়া তেল ইয়ে করা, তারা কিন্তু সাথে সাথে সেটা সিজ করে তালা দিয়ে, এবং এই ব্যাপারে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও আছে। সেই কারণে কিন্তু আমরা এখন অনেক বেশি ঝুঁকিমুক্ত বলা যায় এবং অনেক বেশি সেফ খাবারও পাচ্ছি। তো সেই দিক থেকে তো আমার যেটা মনে হয় যে না আমরা আগের চেয়ে অনেক অনেক ভালো অবস্থাতে আছি এবং একটা জায়গা আছে যেখানে আমরা আমাদের অভিযোগটাকে বলতে পারি এবং মনে হয় যে না ওরা আছে আমাদের জন্য, আমাদের ফুড সেফটিটাকে এনশিওর করার জন্য তো একটা প্রতিষ্ঠান আছে, এরকম একটা। চমৎকার, নাইস। তো এরকমই একটি প্রকল্প, এবং সঞ্জিদা আপুর কাছে যদি জানতে চাই যে নাইস প্রকল্প আপনার এবং অন্যান্য নারীদের জন্য এই পর্যন্ত এখন পর্যন্ত কি কি করেছে? আমি যেমন খাবার ডেলিভারি করছি, খাবার দিচ্ছি, সাথে সাথে প্রতিটি মহিলাই আমার সাথে যারা কাজ করছেন তারা বাজারে সবজি, কেউ বিক্রেতা, সবজিটা কতটুকুন কিভাবে রাখলে বিবর্ণ হয়ে গেলে সেটা ফেলে দিতে হবে সেটা তারা নিচ্ছে না, তখন টাটকা সবজিটা তারা সেল করছেন। তারপরে গরু মাংস ফ্যাকাশে হয়ে গেলে সেটা বিক্রি করছেন না, মাছটা একটু কালো হয়ে গেলে সেটা তারা বিক্রি করছেন না ওনারা। তো এইভাবে সবাই সবার জায়গা থেকে সচেতন হয়েছে। বাহ, চমৎকার। সচেতনতার জায়গাটুকু আরেকটু শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে এসে আসলে আমরা আরো বিস্তার আলাপে চলে যাব। অবশ্যই থাকুন আমাদের সঙ্গে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। নারী দিবসে নারী এবং কন্যা শিশুদের স্বাস্থ্য নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনি আমার কাছে মনে হয়েছে যে নাইস যেমন পুরো গোটা দেশের ভেতর কিন্তু সুস্বাস্থ্য নিয়ে কাজ করছে এবং নিউট্রিশন নিয়ে কাজ করছে। নিউট্রিশনের শহুরে জীবনে আসলে নিউট্রিশনের সব জায়গা মতো সব কিছু পৌঁছাচ্ছে কিনা, মানুষ আসলে এই বিষয়ে কতটুকু শিক্ষিত হচ্ছেন সেই বিষয়টা তারা এনশিওর করার চেষ্টা করছেন। সেখানে বড়দেরকে শেখানো যেরকম সহজ, তার থেকে আরও আগে থেকে শেখানোর যে জায়গাটা শুরু হওয়া দরকার সেটা হলো শিশুদের কাছ থেকে বা ছাত্রদের কাছ থেকে।
সম্পর্কে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ব্যবহার করে নিউট্রিশনের এই শিক্ষার প্রসারটা নাইসের একটা খুব সুন্দর উদ্যোগ। এবং নাইসের কিন্তু একটা নিউট্রিশন ক্লাব আছে যেখানে ছাত্ররাই আছেন এবং যারা কিনা নিউট্রিশন সম্পর্কে জানেন এবং তারা নিজেরা এডুকেটেড হয়ে তারা বাড়িতে গিয়ে মাকে বলছে যে মা এই বিষয়টা এভাবে করতে হবে, এবং সেখানে মাও শিশুর উপর বা নিজের কন্যা সন্তানের উপর ভরসা পাচ্ছেন যে না আমার মেয়ে যেহেতু শিক্ষিত এবং সে যেহেতু নিউট্রিশন ক্লাবের সাথে আছে সে জেনে বুঝে এসে আমাকে জানাচ্ছে, এবং এভাবেই কিন্তু পুষ্টির এই জ্ঞানটা জায়গা থেকে জায়গা ছড়িয়ে যাচ্ছে। নাইস একটা খুব সুন্দর উদ্যোগ নেওয়ার সাথে সাথে একটা সুন্দর ভিডিও তৈরি করেছে আপনাদেরকে জানানোর জন্য, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মুনজাইন আক্তার ইদিনা। আমি বাবুখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। এই আমাদের এখানে নিউট্রিশন ক্লাব গঠন করা হয়েছে গত 3 বছর আগে। এই নিউট্রিশন ক্লাব আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি আমার বাস্তব জীবনে অনেক কাজে লাগাতে পেরেছি এই নিউট্রিশন ক্লাবকে। যেমন আমাদের অনেকগুলো সেশন হয়েছিল, অ্যাগ্রো ইকোলজি, আবার বিভিন্ন ধরনের পুষ্টির রান্নার কম্পিটিশন, যার মাধ্যমে আমরা জানতাম না কিভাবে একটা পুষ্টিকর খিচুড়ি রান্না করা হয়, সেটাও আমাদেরকে শিখিয়েছে এই নিউট্রিশন ক্লাবের মাধ্যমে। এই নিউট্রিশন ক্লাবে সদস্য হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতে পারি। আর আমাদের তাহলে একটা কথা বলা যাক যে আমি একবার আমাদের বাসার পাশে একজন ছেলে ছিল, সে আমাকে বলতো যে তোর পুষ্টি ক্লাবে আর কি আছে, তোর পুষ্টি ক্লাবে তো কিছুই নাই। তখন আমি ওকে বলতে পেরেছি যে কি আছে সেটা তুই যখন আমাদের কর্মকাণ্ড ও কম্পিটিশন দেখতে পারবি, তখন কিছু শুনতে পাবি, তখন তুই বুঝতে পাবি। ও হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়তো, কিন্তু যখন আমি ওকে কিছু সাজেশন দিছিলাম এবং আমার কিছু যেগুলো কর্মকাণ্ড হয় নিউট্রিশন ক্লাবে সেই ভিডিওগুলো ওকে দেখাইছিলাম, তখন সে অনেক আগ্রহের সাথে এগুলো উপস্থাপন করেছিল এবং নিজের জীবনকে সাফল্য করেছিল। এখন আমাকে বলে তোর নিউট্রিশন ক্লাবে আমাকেও সদস্য করে নিবি, যাতে আমি আর অসুস্থ না হতে পারি এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারি। এভাবেই নিউট্রিশন ক্লাব যেভাবে আমাদেরকে পরিচালনা করেছে, সেভাবে আমি মনে করি যে একজন শিক্ষার্থী হিসেবে, একজন স্কুলের পাশাপাশি একজন পুষ্টি বিষয়ক হিসেবে আমার অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি এই নিউট্রিশন ক্লাব থেকে। এই নিউট্রিশন ক্লাব শুধু নিউট্রিশন ক্লাব নয়, এটি একজন মানুষকে তার পুষ্টি বিষয়ক যে চিন্তা ভাবনা, জ্ঞান শক্তি সব কিছু প্রতিফলন করতে সাহায্য করে এবং নিজেকে একজন ভালো স্টুডেন্ট হিসাবে যে আমরা মানুষকে সাহায্য করতে পারবো তা শেখায়। আমরা শুধু নিজেরাই যে ভালো খাবো তাই না, সেটা আমাদেরকে শেখায় না। আমাদের শেখানো হয়েছে শুধু স্কুলে যেগুলো স্টুডেন্ট আছে তাদেরকেও শেখানোর জন্য এবং বাহিরে আশপাশে আমাদের যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রয়েছে তাদেরকেও এ বিষয়ে জ্ঞান অর্জন করে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই স্কুল আমরা মনে করতাম যে নিউট্রিশন ক্লাব মানে তো শুধু পুষ্টির জ্ঞান, নিউট্রিশন ক্লাব মানে শুধু পুষ্টির জ্ঞান নয়, নিউট্রিশন ক্লাব মানে কৃষি বিষয়ক অনেক কিছু জানা, নিউট্রিশন ক্লাব মানে অনেক কম্পিটিশনের মাধ্যমে পুষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করা, নিউট্রিশন ক্লাব মানেই হচ্ছে অন্যদের মাঝে নিজের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া। আমাদের স্কুলে একটা গার্ডেন আমরা করেছি যার নাম নিউট্রিশন গার্ডেন। সেখানে আমরা পুষ্টিকর শাকসবজি উৎপাদন করে থাকি। এই পুষ্টিকর শাকসবজিগুলো আমরা আমাদের স্কুলের স্টুডেন্টদের মাঝে, স্যার শিক্ষকদের এদের মাঝে আমরা বিতরণ করে থাকি। বাহ, চমৎকার একটি ভিডিও। এবং নিউট্রিশন ক্লাবেরই একজন স্টুডেন্ট, সে কিন্তু বেশ ইয়াং, একদম কিশোরী একটি মেয়ে, এবং তারও যে পুষ্টি গুণ সম্পর্কে এবং খাদ্যের এই নানান জায়গা থেকে সচেতনতার জায়গাটা যে এত বেশি, এবং এখান থেকেই যখন শুরু হবে আস্তে আস্তে আমার মনে হয় যে বড় পরিসরে এটা আসলে পৌঁছে যাবে, মানুষের মধ্যে এই জ্ঞানের জায়গাটুকু বাড়বে। সেক্ষেত্রে বিরতিতে যাবার আগে সানজিদা আপুর কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে নাইসের এই প্রকল্প, যেমন এই যে নিউট্রিশন ক্লাবের বাচ্চারা নানান কিছু করছে এবং আপনি তাদের কিছু কাজ নিয়ে কথা বলছিলেন, সেখানে আরেকবার আসছি যদি। ওখানে বাচ্চাদেরকে স্কুলগুলোতে খাবার সচেতনতা সম্পর্কে শেখানো হচ্ছে প্রতিনিয়ত। সেখানে খিচুড়ি একটা সার্ভ করা হয়। কিছু স্কুল আছে ওখানে যেখানে ক্যান্টিন করা হয়েছে, সেখানে ক্যান্টিনগুলোতে সেই খিচুড়িটা শুধুমাত্র 10 টাকার মূল্য নিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে পেট ভরে টিফিনের সময়। এবং এরকম আরও 4টা স্কুলে কথা চলছে যে সেখানেও ওগুলো করা হবে। বেশিরভাগ স্কুলে কিন্তু একটা টিফিনের টাইমে একটা সিঙ্গারা বা সমুচা দিয়ে দেওয়াটা অনেকেই প্রেফার করে। তো সেখানে এই 10 টাকার খিচুড়ির ব্যাপারটা এটা আসলে বেশ কনভেনিয়েন্ট এবং পুষ্টিসম্মত। এবং সেখানে মনে করেন যে এই যে সজনে পাতা দিয়ে খিচুড়িটার মধ্যে সজনে পাতা থাকছে, সাথে ওখানে তারা যেগুলো উৎপাদন করছে ফসল, সেগুলো সেই সবজিগুলো নিয়ে এসে সেই
খিচুড়ির মধ্যে মিক্সড করা হচ্ছে। বাচ্চারাই সেই বাগানগুলো পরিচালনা করছে এবং তারা তৈরি করছে বিভিন্ন রকমের ফল, কতদিন বীজ রাখতে হবে, কতদিন বীজ ছিটাতে হবে, সব কিছুই তারা শিখছে সুন্দরভাবে। এবং এগ্রো ইকোলজিটা কি সেটা সম্পর্কেও তারা ভালো মতন সচেতন হচ্ছে আরও। হ্যাঁ, চমৎকার। এদিকে ডাক্তার নুসরাত জাহান আপু, আপনার কাছে আমি এই বিষয়ে আসতে চাই, অনেকক্ষণ ধরে আসতে চাইছি, সেটা হলো বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ। আমার মনে হয় পুষ্টি নিয়েই তো তারা যেহেতু কাজ করছেন, তো সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশের খাদ্যাভ্যাস মানুষের যায় এবং সেক্ষেত্রে পুষ্টি পরিষদের ভূমিকা কি এবং কি কি অবদান চলছে এই সময়টাতে? আমি একটু বড় করেই বলি। হ্যাঁ, তো আমরা এতক্ষণ তো পুষ্টি নিয়ে অনেকগুলো কথা শুনলাম। তো পুষ্টি মানে তো আসলে শুধু খাদ্য না। বেশিরভাগ মানুষ আমরা ভাবি পুষ্টি মানে আসলে খাবার। পুষ্টি হচ্ছে একটা মাল্টিসেক্টরাল একটা অ্যাক্টিভিটি। সেখানে যেমন আপনার খাবার আছে, মানে ফুড আছে, এগ্রিকালচার আছে, ফিশারিজ আছে, অ্যাট দ্য সেম টাইম যে আমার ইয়াং যে মেয়েটা কথা বললো, হ্যাঁ, খেলাধুলাও কিন্তু সেখানে আছে, স্পোর্টসও আছে। তো এই জন্য বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ যেটা করছে, 22টা মিনিস্ট্রির সাথে একটা কোঅর্ডিনেশন করছে এই কাজগুলোর। সারা বাংলাদেশে যেখানে পুষ্টি নিয়ে যত কাজ হয়, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি, ইভেন ইউনিভার্সিটি, তারা যে পুষ্টি নিয়ে পড়াচ্ছে, সবার সাথে একটা কোঅর্ডিনেশন করে আমার বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ। আমরা যেটা করি, আমরা একটা কোঅর্ডিনেশন করি এবং সেন্ট্রালি যদি বলেন 22টা মিনিস্ট্রির সাথে আমরা যেমন সম্পর্ক রাখি, অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করি, জেলা উপজেলা পর্যায়েও আমরা কাজ করি। জেলাতে এবং উপজেলাতে পুষ্টি সমন্বয় কমিটি আছে। সেই পুষ্টি সমন্বয় কমিটিতে ওই জেলার ওই উপজেলার যতগুলো ডিপার্টমেন্ট আছে, ফিশারিজ, লাইভ স্টকস অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, তাদের যে প্রতিনিধি, ইভেন সাংবাদিক থাকেন ওখানে, তারপরে প্রাইভেট অর্গানাইজেশনের যারা প্রতিনিধি, তারাও কিন্তু ওখানে উপস্থিত থাকেন, সিভিল সিএসএ বলে, তাদেরও প্রতিনিধি থাকে। তো এদের সাথে একটা কোঅর্ডিনেশন আমরা করি। আর যেটা আপনি বলছিলেন যে এই যে পুষ্টিকর খাবারের বার্তা পৌঁছে দেয়া, মানে আমরা যেমন পলিসি মেকিংয়ে হেল্প করি, কোঅর্ডিনেশন করছি, আবার পাশাপাশি যেটা করি মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা, এটাকে বলে SBCC, সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে, সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন স্ট্র্যাটেজি। আমরা এখানটাতে হচ্ছে আপনার একটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিল যে খাবার কেটে নিতে হবে আগে, ধোয়ার আগে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ধুতে হবে, পরে আপনি কাটবেন, নইলে পুষ্টি বেরিয়ে যাবে। আবার রান্না কি করে করতে হয়, এই যে কুকিং প্রসেসের যে একটা ট্রেনিং দেয়া, তো এই যে যত ধরনের খাদ্যাভ্যাস সম্পর্কিত যত ধরনের জ্ঞান আছে, এই জ্ঞানটা বাড়ানোর জন্য শুধু আমরা স্ট্র্যাটেজি করেই কিন্তু আসলে আমরা ওখানে থেমে থাকিনি। আমরা যেটা করেছি, যখন আমরা জেলাতে গিয়েছি বা আমরা যখন মন্ত্রণালয় পর্যায়ে যে কোনো ধরনের কাজ করি, সবার সচেতনতা বৃদ্ধির জন্য আমরা তাদেরকে সেই নলেজটা দেওয়ার চেষ্টা করি এবং এই নলেজটা যেন শুধু নলেজে সীমাবদ্ধ না থাকে, সেটা যেন অ্যাটিটিউডে কনভার্ট হয়, সেটার জন্যও কিন্তু আমরা একটা অ্যাডভোকেসি করি, আমরা কমিউনিকেট করার চেষ্টা করি সবার সাথে। বাহ, বেশ বেশ চমৎকার এবং একটা সুন্দর বিস্তারিত উত্তর। এদিকে আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন, আমি দেখতে পাচ্ছি কর্নারে তন্দ্রা আপু আছেন, তারপরে সুরমা আপু আছেন, আমাদের সাথে রেবেকা আপু যুক্ত হচ্ছেন, রুমা আপু আছেন, হাসিনা আপু, মিষ্টি আপু এবং ফারহানা নার্গিস আপু। আজকে আমাদের সাথে পুষ্টি বিষয়ক কথা বলতে কিন্তু 3 জন আছেন এবং আপনাদের প্রশ্ন যদি কারো প্রতি কিছু থেকে থাকে, সেটার জন্য নারীদের পুষ্টি নিয়ে কিংবা শিশু স্বাস্থ্যের পুষ্টি নিয়ে যদি কিছু জানবার থাকে, সেগুলো নিয়ে আপনারা অবশ্যই একটু হাত তুলতে পারেন, জানাতে পারেন, আমরা সেই প্রশ্নটা অ্যাটেন্ড করব, অবশ্যই আমাকে জানাবেন। তা সেই প্রশ্নটা আসবার আগে আমি একটু খালেদা আপুর কাছে যে প্রশ্নটা রেখে যেতে চাই, সেটা হলো পরিবারের সবার নিজের এবং সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় মায়েদের বা নারীদের পুষ্টি বিষয়ক জ্ঞান কতটা জরুরি এবং বাংলাদেশের নারীদের সেই বিষয়ে সচেতনতা দেখছেন কিনা? অবশ্যই, মানে একটা কথা বলা হয় যে মার কাজ হচ্ছে নারিশিং দ্য চিলড্রেন। তো নারিশিং মানে হচ্ছে কি, একটা বাচ্চার সামগ্রিক দিকটা দেখা, মানে একটা বাচ্চার খাবার, সে কেমন করে বড় হবে, তার জীবনযাত্রা, তার ট্রেনিং, সব কিছু, তার মেন্টাল গ্রোথ, প্লাস হচ্ছে সে কী করে অ্যাডজাস্ট করবে, এই সমস্ত কিছু এক দায়িত্ব হচ্ছে মায়ের। তো সুতরাং এখানে আর আরেকটা যেটা দরকার পুষ্টির দিক থেকে যদি আমরা দেখি, একজন মা, মানে অনেক গবেষণাতে দেখা গেছে, যখন একজন মায়ের নলেজ থাকে অন নিউট্রিশন, সেটার একটা পজিটিভ এফেক্ট পড়বেই বাচ্চার উপর এবং ফ্যামিলির উপর। কারণ মা যদি পুষ্টি সম্পর্কে জানে, মা সেই ধরনের খাবারগুলো কিনবে, সেই ধরনের খাবার সেইভাবে রান্না করবে এবং সেইভাবে সার্ভ করবে। যেটা নুসরাত বলল যে একটা ছোট্ট একটা ইনফরমেশন, যেমন তরকারি আগে ধুয়ে তারপরে কাটা,
এটাতে যে কতটা পুষ্টি মানে প্রিজার্ভ হয় এই ছোট্ট তথ্যটা কিন্তু আগে আমরা জানতাম না। এখন 1-2 মিনিটের সেদ্ধর পরিবর্তনে কিন্তু পুষ্টির অনেক পরিবর্তন হয়ে যায়। ঢেকে রান্না এরকম অনেক ছোট ছোট যেটাকে বলা হয় আমরা বলি স্পার্ট টিপস, এই টিপসগুলো যদি জানা থাকে এবং মার যদি এই নলেজটা থাকে পুষ্টির নলেজটা, তাহলে সেটা দেখা যায় যে এটা অবশ্যই সে বাচ্চার উপরেই সেটা আরোপ করা হয়। মার নলেজ পজিটিভ থাকলে সেইটার এফেক্ট যেটা বললাম যে একটা পজিটিভ ইফেক্ট হয় বাচ্চার উপর। আরেকটা যে কথাটা একটু বলা আবার শুরুতে দরকার ছিল সেটা হচ্ছে সাফ নিয়ে ছোট্ট করে একটা কথা বলা, যে সাফের আসলে কাজটা কি। সাফের একটা প্রজেক্ট হচ্ছে নাইস প্রজেক্ট, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। আর সাফের যে ইয়েটা সেটা হচ্ছে সাফ হচ্ছে একটা মানে গ্লোবালি কাজ করে একটা ফাউন্ডেশন। 3টা দেশে আমরা দেখতে পাচ্ছি এই সময় কাজ করে, যেমন রুয়ান্ডা, কেনিয়া অ্যান্ড বাংলাদেশ একসাথে কাজ করে। এবং এই ফাউন্ডেশনের উদ্দেশ্যটা হচ্ছে শহরের লোকের সেফ ফুড এবং সেফ ফুড পাওয়ার জন্য সেফ ফুড প্রোডাকশন কিভাবে করবে, যেটা হচ্ছে যে অ্যাগ্রো ইকোসিস্টেমটা মানে ইকোলজিটা সেটাকে এনশিওর করা, এই কাজটা হচ্ছে সাফ করে। এবং সেই কারণে কেন এখন শহরের জনগণকে মানে সাফের যে চেষ্টাটা সেটা হচ্ছে শহরের জনগণকে সেফ ফুডটা পৌঁছে দেওয়া। সেটার কারণ হচ্ছে দেখা গেছে যে 2030 সালের মধ্যে প্রায় 60 to 70% পপুলেশন থাকবে শহরে, বাস করবে। এখন এই লোকগুলার পুষ্টি নিশ্চিত করা, সেফ ফুডটা নিশ্চিত করার কাজ হচ্ছে এই সাফের। তো সেই কারণে তাদের এই কাজেরই একটা অংশ হচ্ছে সাফ। চমৎকার। এই বিষয়ে আরো কিছু শুনবার সুযোগ আছে, তবে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। ফিরে এসে জুমের প্রত্যেকের কাছেও কিছু প্রশ্ন নিতে পারি। আপনারা চাইলে লিখে রাখতে পারেন আমাদের টেক্সট সেকশনে, অথবা হাত তুলে জানাতে পারেন যে ইউ হ্যাভ আ কোয়েশ্চেন। আমি সেটাও নেওয়ার চেষ্টা করব। নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, সঙ্গে থাকুন। নারীর স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে যে কথা বলতে বলতে সেই আড্ডাও একেবারে এই পর্যায়ে এসে যাবে যে আরও অনেক কথা বাকি আছে। এবং তারপরেও হাতে যেহেতু সময় স্বল্প, আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শুনে নেবার চেষ্টা করব। তবে খালেদা আপুর শেষ যে প্রশ্ন এবং সেই কথার প্রেক্ষিত ধরেই আসলে জানতে চাই সানজিদা আপুর কাছে, সেটা হলো আপনার শহরে দেখা যাচ্ছে নাইস কাজ করছে নারীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার এবং রান্নার বিষয়ে নারীদের সচেতন করার লক্ষ্যে নাইস প্রকল্প কি কি করছে এবং এর কি কি সুফল আসলে পৌঁছে যাচ্ছে। কারণ রংপুর, দিনাজপুর এই জায়গাগুলোই নাইস চুজ করেছে, তো কেন আসলে সেখানে আসলে কি প্রয়োজন ছিল এবং কি কি সুফল দেখা দিচ্ছে সেটা একটু শুনে। গ্রাম বলা যায়, গ্রামই বলা যায়। সেখানে মনে করেন যে নারীরা জানতোই না যে কিভাবে রান্না করলে খাবারের মানটা থাকবে, পুষ্টিগুণটা থাকবে, নিরাপদ খাবার কোনটা সেটা জানছে। এবং একজন মহিলা সেখানে শস্য কিভাবে আবাদ করলে শস্যটা নিরাপদ সেটাও জানতে পারছে নাইসের মাধ্যমে, সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের মাধ্যমে সেটা জানতে পারছে যে বিষ প্রয়োগ সামান্য করে বা প্রাকৃতিক উপায়ে ইয়েগুলোকে পোকামাকড়কে মারবার জন্য যে ব্যবস্থা করা যায় সেটাও এই নাইসের মাধ্যমে, সাস্টেনেবল এগ্রিকালচারের মাধ্যমে জানতে পারছে রুট লেভেলের সব মানুষরা। গ্রামগঞ্জে, দিনাজপুর শহর সহ দিনাজপুরের বিভিন্ন গ্রামেও এই হাব আছে, সাস্টেনেবল এগ্রিকালচার প্রতিষ্ঠা করেছে। সেখান থেকে সেই সবজিগুলো আবার শহরে বিক্রি হচ্ছে। মানুষ হয়তো জানতোই না যে নিরাপদ সবজি কোনটা। সবজি খাচ্ছি কিন্তু নিরাপদ সবজি কোনটা। একটা বীজ দেওয়ার পরে 10 দিন পরে সেটাকে তুলতে হবে, এটা টাইম দেয়াই থাকে, কিন্তু অনেক সময় কৃষকরা তার আগেই তুলে ফেলে নিয়ে এসে বিক্রি করে। এবং চাষের সময় দেখা যায় যে পেস্টিসাইডস এর নানান রকম ব্যবহার, এগুলোর কারণে সবজিতে বিষ আসলে ঢুকে যায়, এরকমও কিছু ঘটনা আছে। তো সেটা কিভাবে মুক্ত হওয়া যায় সেটাও ওই একটা টাইম থাকে, প্রত্যেকটা পেস্টিসাইডের ভেতরে লেখা থাকে। তো সেটা জানতে পারছে, শহরের মানুষও জানতে পারছে যে কোনটা নিরাপদ খাবার। এবং সাফ থেকে যে মনে করেন যে কার্ড রয়েছে, বিভিন্ন শাকসবজির কার্ড
আছে সেটা বিক্রি করছে সবজি, সেখান থেকে নিলে নিরাপদ সবজিটা আমরা পাবো, শহরের লোক জানতে পারছে সেটা। এবং সেই সবজিগুলো আমি শুনেছি বেশিরভাগই ম্যানুয়ালি আসলে নানান রকম প্রক্রিয়া ফলো করে এই সবজিগুলো উৎপাদন করা হয়, যেমন নানান রকম বিষ ব্যবহার না করে আঠালো জাল এই ধরনের কিছু দিয়ে আসলে জৈব সার দিয়ে এই ইয়েগুলা ফসলগুলা করে। বাহ, চমৎকার। ফেরোমন ফাঁদ আছে, হলুদ কার্ড ফাঁদ আছে, মানে কি পোকামাকড় থেকে দূরে রাখার জন্য আঠালো ফাঁদগুলো ব্যবহার করা হচ্ছে রাদার দ্যান দ্য পয়জনস দ্যাট উই ইউজ ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে বেশ অনেক কিছুই জানলাম আজকে এই পর্যায়ে। রুমা আপুর কাছে আসি। রুমা আপুর একটা ছোট্ট মেয়ে আছে এবং আমার কাছে মনে হয় নারী স্বাস্থ্যের এই জায়গাটাতে ছোট্ট বাচ্চার নিউট্রিশন এনশিওর করার ক্ষেত্রে কোনো প্রশ্ন আপনার থাকতে পারে, সেটা একটু শুনে নেই রুমা আপু। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমার মেয়েকে নিয়ে একটা প্রশ্ন আছে, ও হচ্ছে ওর ওটস খাওয়াই, ওটস ওর শরীরের জন্য কতটা স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য? আচ্ছা, ওটস কি দিয়ে খাওয়ান? মানে দুধ দিয়ে? ওকে কলা দিয়ে খাওয়াই। কলা দুধ কলা দিয়ে খাওয়ান? হ্যাঁ, কলা দিয়ে। আচ্ছা, শুধু কলা দিয়ে? কলা নাকি দুধ? শুধু কলা দিয়ে? ড্রাই, শুধু কলা। শুধু কলা দিয়ে খাওয়ার চেয়ে আপনি যদি এটাকে দুধ, কলা, ওটস খাওয়ান তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক, মানে বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর হয়। কিন্তু এটা স্বাস্থ্যকর। দুধটা এমনি কাপে খাওয়াই, দুধটাকে আমি কাপে খাওয়াই। কিন্তু ওটস তো ভেজাতে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু ওটসটা যদি ড্রাই থাকে সেটা তো বাচ্চার জন্য এটা খুব টেস্টি হবে না, খেতেও তার জন্য সুবিধা হবে না। তো আপনি যদি আমি রান্না করি 2 মিনিট একটু রান্না করেন, হ্যাঁ, যেটা আপনি করতে পারেন, ওটসটা দুধ দিয়ে রান্না করে তার সাথে কলা দিয়ে মিক্স করে যদি খাওয়ান তাহলে সেটা ওর জন্য বেশি মানে পুষ্টিকর হয়। থ্যাংক ইউ। আচ্ছা, বাহ। আর কোনো প্রশ্ন কি কেউ করবেন? আর কেউ একটু হাত উঠালে আমি দেখতে পারি। মিষ্টি আপুর কাছে মনে হয় একটা প্রশ্ন আছে, তার কাছে একটু শুনে নিই। আমাদের এখন সময় বেশ একটু কম, শেষ দিকে এসে পড়েছি। ছোট্ট একটা প্রশ্ন যদি কারো থেকে নিতে। অসংখ্য নারী দিবস। আপনি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন, প্রশ্ন থাকলে বলুন। ইভ, আচ্ছা জি, নারী দিবসের শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন না, আমি যেহেতু এগ্রিকালচারিস্ট, আমি বলবো নারীরা যেমন ওনাদের অনেক মূল্যবান কথা শুনলাম এবং অল্টারনেটিভ ওয়েতে আমরা শুধু গ্রামে না, আমাদের যে হ্যালো আপু শোনা যাচ্ছে না? আপু নেটওয়ার্কে প্রবলেম, আমার মনে হয় আরেকজনকে অ্যাটেন্ড করি। ইভ ফারহানা নার্গিস আপু হাত উঠিয়েছিলেন, তার কাছে একটা প্রশ্ন দেখি শুনতে পাই কিনা। আপনার ইভ আপু একটু আনমিউট করুন, দেখি আপনাকে শুনতে পাচ্ছি কিনা। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নারী দিবসের শুভেচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, আমার এখন রমজান মাসে বেশি পায়ে খুব রক্ত টান পড়ে, এত ব্যথা করে যে আমি এখন কি করলে রক্ত টানটা আমার সবসময় হবে না আর আমি এটা থেকে ভালো থাকতে পারবো? অনেক ধন্যবাদ। একেবারে শেষ মিনিটে আছি, খুব শর্ট উত্তর দেই আপনার। এক হচ্ছে আপনি পানি বেশি করে খাবেন, আর আরেকটা যেটা হয় যে আপনার প্রোটিন জাতীয় খাবার অনেক বেশি খাওয়া হয়, সেই কারণে আপনার মানে যেটা হয় যে মানে খাবারটা ব্যালেন্স ডায়েট হচ্ছে না। আপনি পানি বেশি খাবেন, ফলমূল শাকসবজিটা বেশি খাবেন, আপনি দেখবেন আপনার পা টানটা কম পড়বে। অনেক ধন্যবাদ। এবং প্রচুর পানি এবং ফল খেলে এই সমস্যাটা অনেক কম হয় এবং সোডিয়ামের ব্যালেন্সটাও ভালো থাকে। তিনজনের কাছেই আমি আসলে অনেক কিছু জানলাম, আশা করি আমাদের জুমের বন্ধুরাও জেনেছেন। জুমের প্রত্যেকের প্রতি আমি ক্ষমা প্রার্থী যে আজকে আমাদের নানান কারণে, নেটওয়ার্ক জনিত নানান সমস্যার কারণে সবার কথা আমরা শুনতে পাইনি বা আপনাদের প্রশ্নগুলো নিতে পারিনি। তবে আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্ট সেকশনে করে রাখতে পারেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে জেনে আপনাদেরকে উত্তর জানাতে। এবং তিনজন আমাদেরকে সময় দিলেন, তিনজনকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। বন্ধুরা, আজকের দিনে নারী দিবসে আমার মনে হয় নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করাটাও নারী দিবসের একটি অনন্য উদযাপন, এবং সেই প্রকল্পের অংশ হয়েই নাইস আজকে আমাদের সাথে ছিল। নাইস কিন্তু শহরে নানান জীবনে নারী স্বাস্থ্য এবং কন্যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ সবজি চাষ এবং সাথে পুষ্টির জ্ঞান সবখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আপনারাও যাতে এই বিষয়ে সচেতন হন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।